তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদিও উনি এখন আসে হইলো ইউএসএতে, মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল, সেটারে করে তারপরে এইখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিছমোড়া বান দিয়া তারপরে পাঠাবে। তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখনো টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশি নির্বাচনী আরটিভির 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন। এই 2 নাম্বারই করতে যায় সে, মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি যাবে এগুলি করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হইলো তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসি এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরও একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনায় আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমারে সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করব, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপির নিয়ে বলেন, বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখনো হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু হু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হইলো গিয়া কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়া দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীনে নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল ওইখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি। হাসিনা যেরকম ডামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো। কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারে ব্যান করার, বিচার করেন, বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনায়, সে দাপায়ে কাঁদতেছে। আমার খুব মানে হৃদয়স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআরের মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, ওইরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো, আল্লাহর হস্তে জাউরামি করেন না, আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিক মতো পালন করেন। নাইলে আপনাদের মতো এরকম কত বিচারকরে দেখলাম
এই ইয়াতে গাজীপুরে ওই আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে কোতে এরকম করে কুদতে থাকে, বুঝছেন? তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায় না, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে, ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে। মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই। আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরেও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2 বার থাকবে, আরও পরের বারও আসবে? সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, তো পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন। তো 15 বছর। তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তো তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হইতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হইতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হানে সনদের এগুলি আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিয়েন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সব কিছুতে তাদের না, সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে। তারা তাদের ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে। আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল। এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকরে দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে করেছে। তো সেই লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শফিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ। এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মারে নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপারই না। তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যেই ওপেনে নেকেড আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সব কিছুর সাথে উদারতা দেখাইতে নেই। বাঘেরে আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন, আপনার খাবে। আপনি সাপ আয়না ঘরের মধ্যে আপনার লেপের ভিতর ঢুকায় তার উদারতা দেখাইলেন, কামড় দিবে আপনারে। আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করব, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিছে। এই সজীব ওয়াজেদ জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে
এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আইল্যান্ডের মধ্যে মেরে দেয়। তারে পুলিশ চেয়েছে, তখন এই গুলশানের আপনার একজন ডিসি ছিল, তো সে আপনার চেয়েছিল যে এর করতে, আটক করেছিল, পুলিশ আটক করেছিল রাতের বেলা। তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করে বলেছে, তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে করেছে ওনার লোক দিয়ে, যে আমরা এই পারিবারিক এই নোংরাগুলো নিয়ে টানতে চাই না। আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে, তাহলে হাসিনা ঠিকই ওই দিন সব মিডিয়ারে ডেকে ওটারে নিয়ে নিউজ করাইতো, ছবি টবি ভিডিও টিডিও করায়। আপনি করেন নাই। অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, বারবার বলেছে। এই যে রেজ্জাকুল হায়দার, তখনকার ডিজিএফআর মহাপরিচালক, তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে, কারণ সেই কনস্পাইরেসির সাথে জড়িত। পুরো নাটক এই রেজ্জাকুল হায়দার, তারপরে তখনকার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহিম, ওনারা বুঝে গিয়েছিলেন, ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে, করে তারপরে বিষয়গুলি করতে। খালেদা জি বলছে না, দরকার নাই, এটা নিয়ে খামাখা আমরা ঝামেলায় যেতে চাই না, ও যা করছে। এত উদারতা দেখানো ভালো না। এবার আপনার অবস্থাটা যেটা হবে, সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না, আপনার মাকে তো যে নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, স্লো পয়জনিং করেছে, যা যা করেছে এটা তো দেখলেনি। আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না, জানা আপনার এই দল থাকবে না। বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে, সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে, কিভাবে করবে হবে না আপনারা বলি। ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত, জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে, বামেদের একটা দর্শন আছে, আওয়ামী লীগের একটা দর্শন আছে। আমাদের গেল 54 বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটেন বাই আওয়ামী লীগ, রিটেন বাই ইন্ডিয়া। এটার প্ল্যানিং, এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে। বিএনপি একবার ক্ষমতায় এসেছিল 91-এ, তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত। বিএনপি যায় নাই সেই রাস্তায়। বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই, ঠিকমতো বলেও নাই। এবার এসে বলা শুরু করেছিল, এই গত 5-7 বছর 10 বছর ধরে বলা শুরু করেছিল। ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল, আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না। তো হাসিনা এসে কী করলো, সেই ইতিহাসটা বানালো। জিয়াউর রহমান হইল গিয়া রাজাকার, মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না, ঘোষণা করেছে করেনি সেটা না, জিয়াউর রহমানরে বানাইলো রাজাকার। কিন্তু বিএনপি যে 91 থেকে 96 সরকার করলো, সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো। তারপরে এমনকি 2001 থেকে 2006 এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে করে নাই। এখন যে নির্বাচন হচ্ছে, বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই, কোনো নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই, এই রাজাকারের সংখ্যা কত, কারা রাজাকার, আসলেই রাজাকার কি হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, এই জিনিসগুলো জানতে বলে না। এখন জামাত তো বলবে না, জামাতটা আবার আপনারা বলবেন যে ভাই জামাত বলে না কেন, জামাত তো বলবেন, জামাত বললেই সমস্যা। জামাতের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। জামাত হলো গিয়া এই জায়গায় জামাত অচ্যুত একদম। কারণ কি, 2 দিন আগে জামাতের আমির তিনি বললেন যে প্রথম স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন এই ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো উনি ঘোষণাটা দিয়েছেন, এটা বলার পরে অনেকেই হাসাহাসি করেছে না, যে জামাতের আমির এটা কি বলল। হয়তো অনেকে জামাতের আমিরকে যারা পছন্দ করেন তারাও মনে হয় বলতে পারেন যে উনি জিয়াউর রহমানের বিরুদ্ধে এই কথাটা বললো। এটা উনার কথা না, আমার সাথে সব শেষ কর্নেল অলি স্যারের দেখা হয়েছে এইখানে। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এই বিষয়টা নিয়ে না, উনি বলছিলেন, আমি একা না, আমি একা শুনি না, আমি শুনেছি, আমি ওনার হোটেল দেখা করতে গিয়েছি, এখানকার বিএনপির কিছু লোকজন ছিল, তারপরে কনক ভাই ছিল, উনি এই গল্পটা ওইখানে বলছিলেন যে কিভাবে উনি ঘোষণাটা জিয়াউর রহমানকে দিয়ে দেয়ালেন। প্রথমে উনি করেছিলেন, তারপরে যেহেতু চট্টগ্রামে ওনার বাড়ি, চট্টগ্রামের লোকজন সবাই মিলে বললেন আপনি দেন, তখন উনি করার পরে তারপরে উনি আবার চিন্তা করলেন যে না, এটা আমার মনে হয় আমার অফিসার যেহেতু জিয়াউর রহমান এখানে আছেন, সো তাকে দিয়ে আমরা একটা করলে এটা আরও বেশি হবে, মানে সারা দেশে এটা ছড়িয়ে। 25শে মার্চ ঢাকা শহর তো
ফাঁকা। 26শে মার্চ ঢাকা শহর কিছুই নাই, কোনো রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ, কোনো কর্মসূচি, কোনো পরিকল্পনা কিছুই নাই। যে শেখ মুজিবুর রহমানকে বলেছে যে আপনি একটা রেকর্ড দেন, আমরা অডিও টডিও সব নিয়ে গিয়েছে, সে রেকর্ড দিবে না। পরে বলছে যে ঠিক আছে আপনি একটা সাইন করেন। সাইনটা না, এই সাইন থাকলে পাকিস্তান তো আমাকে পরে করবে, আমার বিচার করবে। এটা আমাদের কথা না ভাই, আমি যা বললাম কোট আনকোট কথা বললাম। আপনি তাজউদ্দিন আহমেদের বই পড়েন, এই নেতা ও পিতা ওই বই পড়েন, পড়লে ওইখানে আছে এগুলো সব কিছু, যে কিভাবে শেখ মুজিব 25শে মার্চের এগুলিতে করতে চান। সে নিজে নিজে 27 তারিখে হরতাল ডেকে তিনি চলে গিয়েছেন আর্মিদের সাথে। তো তিনি অপেক্ষা করছিলেন, আর্মিরা আসবে এটার অপেক্ষা করছিলেন। তো সেটাকে মানে বানানো হয়েছে যে শেখ মুজিবের পরে শেখ মুজিবকে জাতির পিতা মিতা বানায় করে ফেলা হইলো। তো ঘটনা যা ঘটছিল চিটাগাঙে, কর্নেল ওলি তখন ঘোষণা দিতেছে, এরপর কর্নেল ওলি নিজেই এটা করেছেন। এবং সেগুলো সেই খাতা কলম আমার ফেসবুক পেজে, আমি নতুন একটা ফেসবুক পেজ ভেরিফাই করেছি, সেটাতে আপনারা দেখেন, ওইখানে আমি এই ডকুমেন্টটা দিয়েছি। তো এটা তো উনি বলেন নাই, এটা কর্নেল ওলি বলেছেন, যেখানে জামাত ইসলাম এই ইতিহাস নিয়ে কিচ্ছু বলতে পারবে না। জামাত ইসলামের কোনো রাইট নেই। এমনকি আপনারা অনেকেই জানেন যে গোলাম আজম তিনি কিন্তু ভাষা সৈনিক ছিলেন। 68-69 পর্যন্ত কিন্তু জামাত আপনার এই বিভিন্ন বাংলাদেশের যেসব দলগুলো ন্যাপ ট্যাপ এরা যারা ছিল এদের সাথে ছিল, পাকিস্তানের বিরুদ্ধেই তারা ফাইট করেছে। কিন্তু 69-এর পরে এসে তারা আস্তে আস্তে বুঝলো যে না, এখানে তো ইন্ডিয়ার কনস্পিরেসি চলছে, তখন তারা আপনার করলো কি এই করে ফেললো, এখান থেকে সরে গেল। এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এই যে ইতিহাসটা আপনারা করেন নাই, এখন যদি আইসা হঠাৎ করে করতে চান, কতটুকু পারবেন জানি না, করবেন কিনা সেটাও এখনো বলেন না। আপনারা এইটারে বিক্রি করে তারপরে করতে চান। এখন আপনি যদি এখন যেইভাবে বিক্রি করছেন এভাবে করলে ওকে ঠিক আছে, আপনার এখনো পর্যন্ত জামাত ইসলাম তো আপনার কাছ থেকে মুক্তিযোদ্ধা নিয়ে নিতে পারবে না। বাট যদি আওয়ামী লীগ আসে, আপনি আওয়ামী লীগের কাছ থেকে এই মুক্তিযুদ্ধ কেমনে নেবেন? মুক্তিযুদ্ধটা তো আওয়ামী লীগের, তারা এইভাবেই বানিয়েছে। শেখ মুজিব ঘোষণা দিয়েছে, পাকিস্তানের বসে সে পুরো যুদ্ধ পরিচালনা করেছে, আওয়ামী লীগের লোকজনই সব স্বাধীন করেছে। এরাই আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ, সেই মন্ত্রীটাও মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এরকম এক ইতিহাস হাসিনা বাংলাদেশে তৈরি করে গিয়েছে। এই প্রজন্মকে মানে আমি পিনাকি দাদা যদি নাকি না থাকতো, ধরেন দুনিয়া আমাদের মতো দুইটা মানুষ অধম নাই, না থাকলে জীবনে কোনদিন শেখ মুজিবরে নিয়ে এখন যেটুক বলে না, এই ইতিহাস নিয়ে এই যে 16ই ডিসেম্বরের হিসাব চায় মানুষ, জাতীয় সঙ্গীতের হিসাব চায়, আমরা দুইটা মানুষ না থাকলে এইটুকু কেউ বলতো না। তো তারপরেও এই প্রজন্ম কিছুটা এখন হয়েছে, 71 দিয়া তারা খায় না এখন আর। এখন আপনারা 71-এ তারপরেও নিয়ে বাণিজ্য করতে পারতেন, কিন্তু যদি আওয়ামী লীগকে আপনি ব্যাক করান, 71টা আওয়ামী লীগের, আপনার এখন অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে আপনি খুবই একটা লিবারেল একটা মানে ডেমোক্রেটিক একটা পার্টি এবং বামপন্থী একটা পার্টি, এরকম একটা ভাব ধরে ঘুরছেন। আসলে কি বিএনপি বামপন্থী? বিএনপি যারা করে এদের আমি প্রিটি শিওর যে এরা মানে 90% এরা জানেও না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা মানেটা কি বলেছিল, কি বুঝাইতে চেয়েছিল সে। ভাই বাংলাদেশি, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি, এটা জিয়াউর রহমান করে গিয়েছে। এটা মানে কি জিজ্ঞেস করেন, এটা পড়েন যে এটা কি বাংলাদেশি মানে কি। তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন, আবার বলবেন আমি হইলাম গিয়ে বাম দল, আমি সেকুলার দল, আমার কোনো নাই, আমি ডানপন্থী না, এটা বলবেন, এটা বলে আপনি রাজনীতি করবেন। এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এটা আপনার রাজনীতি না। এখন আপনি যখন এটা হইতে যাবেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন, আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে, আপনি আর আওয়ামী লীগ ভাই, আপনারা আমাদের লোক, আপনাদের মামলার আমরা কিছু রাখবো না, সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে। তাইলে আজ থেকে মনে করেন 5 বছর আপনি ক্ষমতায় থাকলেন, ধরেন 12 তারিখে ক্ষমতায় আসলেন, আসার পরে আপনি 5 বছর থাকলেন। এই 5 বছরে আপনারা যে কি করবেন এটা তো আমরা জানি, আমরা দেখেছি না এর আগে, এত অস্বীকার করার কিছু নেই। ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ, তারেক রহমান জীবন দিয়া দিলেও পারবে, মানে সব চোর বাটপার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতাটাতে এগুলো সব আপনার দলে। এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার
ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে। তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে, এর মধ্যে কয়েকজন আপনি যদি সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন, আমি গ্যারান্টি দিলাম। বিএনপি পাশ করলে এদেরকে নিয়ে আসবে, আবার যে কজন পাশ করেছে এদেরকে সংসদে নিয়ে আসবে, বহিষ্কার টহিষ্কার আদেশ সব কিছু বাতিল হয়ে যাবে। আবার কিছু জায়গায় খুব টেকনিক্যালি, যেমন নুরুর এইখানে আমি জানি, আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও, পাশ করে তারপরে আসো, নুরুরে এমনি দিলাম একটা, তো লেমন চুজ দিয়া তারপরে নুরুরে বসায় রাখছে ওইখানে, আর হাসান মামুন করে। নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন করছে, জামাতের জোটে যোগ দেওয়া, জামাত তারা নেয় নাই। তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে দিয়েছে ওইখানে, বাট একজন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে, বিদ্রোহী প্রার্থীকে গোপনেই করেছে তুমি চালাও, জিতে আসো, আবার আমাদের সাথে নিয়ে নিব। তো ওই চোর এগুলি তো সব চাঁদাবাজের ইয়েতে বহিষ্কৃত, তো বহিষ্কৃতগুলো আবার আসবে না এদের দলে, এগুলোর নিয়ে আসবে। তার উপরে আরও নানান চারিদিকে যা 1.5 বছরে করেছে, এখনও যা করছে তা তো করছেই। তো আপনারা সামনের 5 বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি, বাংলাদেশের মানুষ সবাই দেখছে। ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো নাই, কোনো অভিজ্ঞতা নাই। জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা পার্শিয়ালি ট্রু, তাদের দুইজন ছিল যেহেতু, এটা পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু এটা আবার মাথায় রাখেন জামাতের কিন্তু আবার আপনাদের মতো চুরি করার এই অভিজ্ঞতাও নাই। আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর অভিজ্ঞতা আছে। আপনাদের অভিজ্ঞতা আছে মানুষের বিদ্যুৎ না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর, সারের জন্য মানুষের বুকে গুলি করার, আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপেরিয়েন্স। সো এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না এনে মানুষ, আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই, যারা অন্তত চুরি করবে না, এইটুক বুঝে যে এই লোকগুলি চুরি করবে না, ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতায় নিয়ে আসতে পারে। তো সেই হিসেবে আপনারা এই 5 বছরে কি করবেন সেটা জানি। 5 বছর পরে তো আপনারা ভোট দিবেন, এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 5 বছর পরে আপনি এই 5 বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে, আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভেতরে ঢুকবে। আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন দিয়ে, এরপরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করে তারপরে আপনার দলের ভেতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকা পয়সা, আওয়ামী লীগ দিয়েই পুরো আপনার দলটা চলবে। মাঝখানে থাকবেন খালি আপনি, আপনারও হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আব্বার মতো ওরকম কিছু একটা করে ফেলবে, কিছু করার থাকবে না, আপনি করবেন কি? সো তখন কি হবে, জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ। কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন, আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নাই। আপনার উপরে যে কটা আছে, খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে, মানে বিএনপির দলটার জন্য বিশ্বাস করেন, এই মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে মানে মনোনয়ন দেয়নি, এই যে হাবিবুর নবী খান সোহেল ভাই তারও নাকি মনোনয়ন দেয়নি, ইসাক এই যে ঢাকাতে, ভাই ইসাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আসেন, জানেন না এরকম কেউ নাই। এই ইসাক সরকারকে এত নির্যাতন, পুরো পরিবারের মানুষকে নির্যাতন, লোকটারে মনোনয়ন দেয়নি। অথচ চোর বাটপার মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারে আপনার মনোনয়ন দিয়েছে, এত মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, তারপরে মনোনয়ন দিয়েছে। আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ, যত ধরনের চাঁদাবাজি ধান্দাবাজি শয়তানি যা যা আছে, চরমপন্থী নেতা সে, আমার এলাকায় চরমপন্থী ছিল সে, খোঁজ নিয়েন, সেই লোকটারই দিয়েছে, আমি বলার পরেও দিয়েছে। তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ক্ষমতায় এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দিবে, এই স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে। সো আমি যেটা মনে করি, বিএনপি যেই পথে হাঁটছে, তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যেটা মূল বলতে চাচ্ছি, বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা, মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে। চারিদিকে মানুষজনের ভেতরে যে পরিমাণে বক্তব্য, এই যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট কারে দেবে। ভাই আমরা চান্দাবাজ কোনো কারণে ভোট দিব না, তো এইটা শুনলেই তো মির্জা আব্বাস লাভ দিয়ে উঠবে, কিরে আমার নাম ধরলো কেন, অবস্থাটা এটা না। তো
এই যে মানুষগুলো বক্তব্য দেয় শুনেন, শুনলে চোখের দিকে তাকাইলেই বুঝবেন যে মানুষের ভাষাটা কি। এটা আমার বিশ্বাস, তারা তো অভিজ্ঞ, এর আগে হয়তো রাজনীতি করে এসে কয়েকবার ভোট করেছে, কেউ কেউ এমপিও ছিল বিএনপির যারা, ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে। ভাই উপরে উপরে যত কিছুই বলুক, বিএনপির ভেতরে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিওএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে, ধুমায়া টাকা খরচ করছে, তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না। ফ্যামিলি কার্ডে কেউ কয় 50 বছর, কেউ কয় দেওয়া হবে, ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বেরোবে, কেউ বলে ওইটা দিয়া বলে হাসপাতালে গিয়ে করার, কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন 3 কেজি, আপনার কাছে দাম রাখবে 1.5 কেজির, 1.5 কেজি রাখবেন, ওই কার্ড দেখলেই রাখবে না। নানান ধরনের, মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি। এগুলো করে তারপরে মানুষকে বেকুব বানানোর চেষ্টা করে যাচ্ছে। এগুলো করে কিছু করা যাবে না, কিন্তু যেটা হবে, যেটা বললাম, বাংলাদেশে দল থাকবে 2টা। জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না। বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন, জামাত ইসলামের যেই ত্যাগ এই গেল 15 বছরে, তার 100 ভাগের 1 ভাগও বিএনপির লোকজনের উপর দেওয়া যায় না। জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খুইলা ব্যবসা চালাইতে পারে না। বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে, জেলখানায় গিয়েছে, সোনারগাঁয়ে গিয়েছিল রাতে, আমরা জানি জেলখানায়, এরকম নেতাও আছে। এই মির্জা ফখরুল নিজে, আমানুল্লাহ আমান নিজে, গয়েশ্বরচন্দ্র রায় 5 স্টার হোটেলে যায় থাকে, এটা আমরা জানি ভাই। তো তখন তো বিএনপির নিজের কলিজা মনে করতাম। বিএনপির একটা ছেলেরে কোথাও মারলে আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো। তো তখন যে কারণে এগুলি তো আর কিছু বলি নাই, চলতেছে চলুক। তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে, এই জামাত ইসলাম অনেক রক্ত, আল্লাহ তার 11টা মানুষের জীবন আল্লাহ স্যাক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে। আমার বিশ্বাস সেই ফল তারা পাবে এবং পাচ্ছে। এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে, এটা সেই 11 জন মানুষের যেই ত্যাগ, 11 জন না, অন্তত 1100 মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল 15 বছরে। এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও, এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বল না, ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই, ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই, ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার, যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সবল দিয়েছে। এরাই করেছে এই পুরো সংগঠিত করার। আজকে অনেকেই বড় বড় করা হয়, আপনার কি যেন মাস্টার মাইন্ড অনেকের বানায়, এই জামাত শিবিরের এরাই করেছে এগুলোর শুরুটা। সেটা হচ্ছে এই এই আপনার জুলাই সনদ এবং তার তার পরবর্তী যে আপনার এই গণভোটটা হচ্ছে, সেটার রোড ম্যাপ অনুযায়ী আপনার সংসদকে হতে হবে, প্রথম একটা নির্দিষ্ট দিনের পর্যন্ত সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবেন একটা সংবিধান সংস্কার পর্ষদ হিসাবে। তার মানে সংবিধান সংস্কার পর্ষদের সদস্য হিসেবেও কিন্তু তাদেরকে একটা প্যারালাল, একটা সমান্তরাল একটা শপথ নিতে হচ্ছে। শপথ কিন্তু একটা না, এবং শপথ ২ টা নিতে হচ্ছে। এখন ১ম শপথটার ক্ষেত্রে আমরা যদি ধরেও নেই যে ১ম সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সাংসদরা করবেন, এটা তো সংবিধানে খুব ক্লিয়ারলি বলা আছে ১৪৮ অনুচ্ছেদে। কিন্তু সংবিধানে একটা আপনার সাংবিধানিক কি বলে? সংবিধান সংস্কার পর্ষদ এই বলে এরকম কিছু কিন্তু আমাদের সংবিধানে নাই। ঠিক আছে? এখন সেই যেটা নাই, সেটার সেই দায়িত্ব তৈরি করে সেটার দায়িত্ব পালনের জন্য তারা শপথ গ্রহণ করবেন। এটা তো পুরোপুরি সংবিধানের আপনার ambit এর বাইরে। এটার সাথে সংবিধানের কোনো সম্পর্কই নাই। ঠিক আছে? আরো একটা প্যারাডক্স আছে। প্যারাডক্সটা হচ্ছে, আপনি যদি একজন সাধারণ সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন, যেটা সংবিধানে আছে ১৪৮ অনুচ্ছেদে। তাহলে কিন্তু আমি মনে করি আপনি কিন্তু এরপর আপনি আ এই পরের ক্যাপাসিটি যেটা, যে একজন সংবিধান সংস্কার পর্ষদের সদস্য হিসেবে আপনি কিন্তু শপথ নিতে পারেন না। আমি কি ব্যাখ্যা করব? একটু বললেন তো? কারণ হচ্ছে দেখেন, এই যে সংবিধান শপথের ব্যাপারটা কি? তার আগে একটু বুঝি আমরা। আ এই শপথগুলা কি? এটা কিন্তু কোনো জাস্ট একটা আনুষ্ঠানিকতা না। এটা কিন্তু একটা আলংকারিক কিছু না। হ্যাঁ, এটার একটা সিম্বলিক একটা তাৎপর্য আছে।
কিন্তু এটার একটা শপথ গ্রহণের সাথে কিন্তু আপনার একটা লিগ্যাল বা কনস্টিটিউশনাল তাৎপর্য আছে। একটা সাংবিধানিক তাৎপর্য আছে, আইনগত তাৎপর্য আছে। এই তাৎপর্যটা কি? এই শপথ গ্রহণের মাধ্যমে একজন সাধারণ নাগরিক বা একজন প্রাইভেট সিটিজেন যদি বলি আমরা, সে প্রাইভেট সিটিজেন একটা শপথ গ্রহণের মাধ্যমে একজন পাবলিক অফিসিয়াল, প্রজাতন্ত্রের একজন আ দায়িত্বপ্রাপ্ত মানুষের উনার একটা একটা উত্তরণ হয়। এই শপথ গ্রহণটার ধরে নেওয়া হয় যে একটা শপথের মাধ্যমে আপনি একজন প্রাইভেট সিটিজেন, একজন পাবলিক অফিসিয়াল লে পরিণত হচ্ছেন এবং একটা পাবলিক অফিসের দায়িত্ব নিচ্ছেন। পাবলিক অফিসের প্রায় প্রতিটা পাবলিক অফিসে আপনি দেখবেন যে এই ধরনের শপথের ব্যাপার আছে। সাংসদদের ক্ষেত্রে, বিচারকদের ক্ষেত্রে, এই পাবলিক অফিসের ক্ষেত্রে এই শপথ গ্রহণের ব্যাপারটা আছে। এবং এই শপথ গ্রহণের কনটেন্ট কি? এটা খুব ইম্পোর্টেন্ট। আপনি শপথের মধ্যে আসলে কি শপথ করেন? এই শপথগুলা আমাদের আছে, শপথগুলার কপিগুলা যদি দেখেন, আমাদের সংবিধানের যেই আ ৩য় তফসিল যেটাকে আমরা 3rd শিডিউল বলি, ওখানে কিন্তু শপথগুলোর টেক্সট দেওয়া আছে। সাংসদদের ক্ষেত্রে টেক্সট কেমন হবে শপথের, বিচারকদের ক্ষেত্রে কেমন হবে, রাষ্ট্রপতির ক্ষেত্রে কেমন হবে। এবং সেখানে একটা কথা খুব সিম্পল যেটা বলা হচ্ছে, একটা কথা খুব মূল যে বাক্যটা আছে, সেখানে সবার ক্ষেত্রেই, সমস্ত পাবলিক অফিসের ক্ষেত্রেই, সেটা হচ্ছে যারা শপথ গ্রহণ করবেন তারা কিন্তু অঙ্গীকার করছেন টু প্রিজার্ভ, টু প্রটেক্ট, টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। মানে হচ্ছে তারা শপথের মূল জায়গাটাই হচ্ছে এই সংবিধানকে তারা রক্ষা করবেন এবং এটাকে ডিফেন্ড করবেন এবং যেভাবে আছে প্রিজার্ভ করবেন। যেভাবে আছে সেটাকেও রক্ষা করবেন। প্রিজার্ভ, প্রটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। খুব ক্লিয়ারলি এই কথাটা বলা আছে। তার মানে যে শপথ নিচ্ছেন এটা কিন্তু উনি এটা একটা অঙ্গীকার করছেন, প্রতিজ্ঞা করছেন এবং প্রতিজ্ঞা করেই একটা পাবলিক অফিস ধারণ করছেন। এখন যেই সদস্য, ধরেন আমরা যেটা ধরে নিলাম যে একজন সাংসদ হিসাবে যখন উনি শপথ গ্রহণ করছেন ১৪৮ অনুচ্ছেদে, তার মানে উনি অঙ্গীকার করছেন যে সংবিধানকে উনি প্রিজার্ভ করবেন, প্রটেক্ট করবেন এবং ডিফেন্ড করবেন। ঠিক আছে? এটা কিন্তু উনার অঙ্গীকারের অংশ। এবং সেটা যদি উনার অঙ্গীকার হয়, তাহলে উনি সংবিধানের বাইরে গিয়ে আরেক ক্যাপাসিটিতে যে সংবিধান সংস্কার পর্ষদ হিসাবে এই সংবিধানকে আমূল মানে খোল নলচে পাল্টে ফেলার একটা দায়িত্বের গ্রহণের শপথ উনি কিভাবে করেন? ১ম শপথটা নিলে তো উনি পরের শপথটা করতে পারেন না। এবং ১ম শপথটা নিলে উনি পরের শপথে যেটা বলা হবে যে আপনি সংবিধান সংস্কার পর্ষদ হিসেবে দায়িত্ব পালন, ওটা তো পুরো অবৈধ হয়ে যায়। উনি পারেনই না করতে। ওটা উনার শপথের পরিপন্থী। সাংবিধানিক যে অঙ্গীকার উনি করছেন সেটার পরিপন্থী। তো আরেকটা ব্যাপার ধরেন এই যে গণপরিষদ বা মনে করেন গণভোট এই বিষয়গুলো তো আমাদের সংবিধানে এই মুহূর্তে নাই। নাই। আমাদের সংবিধানে কিন্তু একটা সময় আপনার গণভোটের প্রভিশনটা ছিল। ঠিক আছে? রেফারেন্ডামের যেটা প্রভিশন। আ কিন্তু সেটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে? তার মানে আমাদের সংবিধানে গণভোট বলে কোনো ব্যাপার নাই। যে আপনি যেটা আছে সংবিধান সংশোধন করতে পারবেন। সংশোধনের মাধ্যমে যদি আপনি কখনো গণভোটের এই প্রভিশনটা আবার কখনো ফিরিয়ে আনেন, তাহলে সেটা একটা বিষয়। ঠিক আছে? গণভোটের কোনো প্রভিশন আমাদের সংবিধানে নাই। তাহলে উনারা যে গণভোটটার আয়োজন করছেন, এটার ম্যান্ডেট কই? এটার বৈধতা কোথায়? বা এটার সাংবিধানিক ভিত্তিটা কোথায়? সংবিধানেই তো এটার কথা বলা নাই। শুধু তাই না, উনারা এমন একটা ভোট আয়োজন করে সেখানে এমন কিছু রোডম্যাপ তৈরি করছেন, যেটা খোদ সংবিধানের সাথেই সংবিধানকেই পাল্টে ফেলার আ একটা রোডম্যাপ। যেটা সংবিধানেই নাই, ওনাদেরকে এম্পাওয়ারই করা হয়নি, ওনাদেরকে অথরিটি দেওয়া হয়নি। উনারা সেটাই করছেন এই গণভোট আয়োজনের মাধ্যমে। যেটা আমরা আপনার দর্শকরা আপনার বিভিন্ন আলোচকরা এর আগে বলেছেন যে, সেটার এই উদ্যোগটাই আসলে অবৈধ, অসাংবিধানিক। একটা অসাংবিধানিক উদ্যোগের ভিত্তিতে আপনি একটা গণভোটের রোডম্যাপ তৈরি করছেন। সেটার ভিত্তিতে একটা রোডম্যাপ পাচ্ছেন। সেই রোডম্যাপকে আপনি বাস্তবায়ন করার জন্য আবার সাংসদদের উপরে আপনি একটা নির্দিষ্ট দিনের একটা দায়িত্ব চাপাচ্ছেন সাংবিধানিক সংস্কার পর্ষদ হিসেবে। এটা কোত্থেকে আসছে? এটা তো গোড়া থেকেই অবৈধ। গোড়া থেকেই আপনার অসাংবিধানিক। এজন্য আমি এই কথাটা বলছিলাম। কেউ যদি সাংসদ হিসাবে, একজন সাধারণ সাংসদ হিসাবে যদি শপথ নেন, উনি কিন্তু আপনার এই এই গণভোটের রোডম্যাপ বাস্তবায়ন করার লক্ষ্যে সংবিধানের জন্য যা করবেন, ওই কাজগুলো উনি করতে পারেন না। ওটা হবে ১ম শপথের পরিপন্থী পুরাপুরি। এবং উনি যদি সেটা করেন তাহলে সেটা কি হয়?
শপথের যেকোনো শপথের ব্রিচ করলে কি হয়? যে ব্রিচ অফ ওথ। ব্রিচ অফ ওথ হচ্ছে তার মানে এটাকে ধরে নেওয়া হবে যে উনি যা করছেন এটা হচ্ছে মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস, যেটা এক ধরনের অসদাচার। মানে অল্পের উপর দিয়ে ধরলে। আর বেশির উপরে ধরলে এটা কিন্তু সেডিশন বা ট্রিজন। কারণ আপনি শপথ নিয়েছেন যে সংবিধানকে প্রিজার্ভ করবেন, প্রটেক্ট করবেন, ডিফেন্ড করবেন। এটা অনেক পবিত্র এক অঙ্গীকার এবং যে দায়িত্বটা সে অঙ্গীকারের কারণে পাচ্ছেন, সে দায়িত্বটা অনেক 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 পবিত্র। আপনি একটা পাবলিক অফিস হোল্ড করছেন এবং আপনি যখন সেই এ স এমন একটা শপথ নিচ্ছেন যেটা আপনাকে অন্য অসাংবিধানিক কাজ করা থেকে আপনাকে আসলে বিরত রাখে। সেটা তো আপনি তখন যেই মুহূর্তে এটা করবেন, আপনার সেটা হয়ে যায় মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস। অথবা আরেকটা কথা বলেছেন আইনমন্ত্রী, আইন উপদেষ্টা যে রাষ্ট্রপতিকে দিয়ে কোনো একটা অর্ডিন্যান্স বা অনুরোধ যেটা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধান বিচারপতি শপথ গ্রহণ করতে পারেন। রাষ্ট্রপতি তো অনুরোধ করে প্রাইম মিনিস্টার। এখানে তো প্রাইম মিনিস্টার বলে কেউ নাই। প্রাইম মিনিস্টারও কেউ নেই। মানে আপনারা দেখেন আপনার বিষয়টা খুব সিম্পল। আপনার স্পিকারের ক স্পিকার স্পিকারের কথা বলা আছে সংবিধানে। ডেপুটি স্পিকারের কথা বলা আছে। আপনি যে এই বিষয়গুলা তুললেন না যে স্পিকারের পদত্যাগ নিয়ে কিন্তু আপনার এক ধরনের ওখানে কিন্তু একটা সাংবিধানিক প্রশ্ন আছে যে এই পদত্যাগটা আসলে কার্যকর কিনা? আবার ডেপুটি স্পিকারের ক্ষেত্রে যে জাস্ট একটা অভিযোগ আসলো, সেটার কারণে উনি কি ডিসকোয়ালিফাইড হয়ে যান কিনা শুধু অভিযোগ আসলেই? সেটাও আরেকটা কোয়েশ্চেন। আমি এই ২ টা কোয়েশ্চেন বাদ দিলাম। সংবিধানে তো খুব স্পষ্টভাবে বলা আছে আপনার নির্বাচন কমিশনারের কথা। যা বলা আছে সংবিধানে খুব স্পষ্ট এবং সেটা বাস্তবায়ন সম্ভব। ঠিক আছে? ১ম ২ জনের ক্ষেত্রে যদি আপনার এটা ওয়ার্ক নাও করে, নির্বাচন কমিশনার তো আছেন। আপনি প্রেসিডেন্টের মনোনীত একজনকে করবেন, বিচারপতি না কাকে করবেন। ওই পরিবেশটাই তো তৈরি হয়নি। সংবিধানের তো সেই ভ্যাকুয়ামটা তৈরিই হয়নি। ওটা তো ভাববেন আপনি তখন, ওটা এক্সপ্লোর করবেন কখন? যখন একটা শূন্যতা তৈরি হয়, যে একটা অনিশ্চয়তা তৈরি হয়। এখানে কোনো অনিশ্চয়তা নেই। এখানে সংবিধান খুব স্পষ্ট কিভাবে হবে এবং যেটা বলা নাই, ঠিক আছে? যে আপনি মানে আপনার ইচ্ছাও হলেও আপনি কাউকে দিয়ে শপথ গ্রহণ করাবেন। চাইলেই তো আসলে আসিফ নজরুলরা সেটা করতে পারেন না। তো আপনি যখন এই আলোচনাটা সূচনা করলেন বারি ভাই, এখন প্রশ্নটা হচ্ছে আমরা কি আলোচনাটা কি আ মানে ধরে নেব মানে আলোচনা দুভাবে হতে পারে। একটা হচ্ছে দেশে আইন কানুন আছে, সংবিধান আছে, মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। সেটা হচ্ছে এক জাতীয় আলোচনা। আরেকটা হচ্ছে যে দেশে এগুলা কিছুই নেই। এগুলার কোনো কিছুর বালাই নেই। তাহলে সেটা হচ্ছে আরেক জাতীয় আলোচনা। এখন আমরা মনে হয় ১ম জাতীয় আলোচনা থেকে আমরা ২য় দিকে চলে যাচ্ছি। কারণ আমরা এমন একটা জায়গায় আমরা দেখছি আইন আছে, সবই আছে। কিন্তু এক ধরনের মগের মূল্য চলছে। এতদিন ছিল ম মানে আমরা মবের ক্ষেত্রে দেখেছি। এখন আমরা সংবিধানের ক্ষেত্রেও দেখছি অনেকদিন ধরে যে এক ধরনের একেবারে সাংবিধানিক অরাজকতা। ইটস টোটাল অ্যানার্কি। ঠিক আছে? আরেকটা ব্যাপার মনে করেন স্পিকারের ব্যাপার। স্পিকার পদত্যাগ করেছেন। এই পদত্যাগপত্র কার কাছে পৌঁছেছে এটাও তো আমরা কিছুই জানি না। না ওটা অ্যাকসেপ্ট নিয়ে তো করে আমি তো যেটা বললাম আমার আমার কাছে এখন সমস্ত তথ্যগুলো বেশ কিছুদিন আগের ঘটনা যে কারণে আমার কাছে সমস্ত তথ্যগুলো নেই। ওটা নিয়েও কিন্তু একটা সাংবিধানিক ধোঁয়াশা আছে। স্পিকারের পদত্যাগ নিয়ে। আচ্ছা শুধু স্পিকারের কেন? আপনি তো খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়েও পর্যন্ত আপনার ধোঁয়াশা আছে। তাই না? এটাও তো কারো কাছে নাই, পাওয়া যায় না এখন পর্যন্ত। না, কারো কাছে পাওয়া যায়নি। তো এভাবে চলছে। মানে এক ধরনের মানে আপনার সবকিছু মানে আইন কানুন সবকিছু সংবিধান সবকিছুকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনারা যখন যেভাবে পারছেন তখন সেভাবে একেকটা ফতোয়া দিচ্ছেন। এবং এগুলো খুব সিরিয়াস বিষয়। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে। দেখুন এই যে ফতোয়াগুলো উনারা দিচ্ছেন, এগুলো তো সব অন রেকর্ড। যেই সাংসদরা আপনার সংবিধানের আলোকে যখন আ শপথ গ্রহণ করবেন, to preserve, to protect, to defend this constitution এটা তো অন রেকর্ড হবে। আমরা তো সবাই জানবো কারা সেই শপথগুলা নিচ্ছেন। শপথ নেওয়ার পরে সে শপথটা কিভাবে ভঙ্গ করছেন সেটাও কিন্তু দ্যা হোল দ্যা হোল ড্রামা। এই ড্রামা কিন্তু আপনার একেবারে পাবলিক ডোমেইনেই হবে। এখানে কিন্তু কোনো এভিডেন্স এর ব্যাপার আর থাকবে না। কোনো অনিশ্চয়তা থাকবে না। আমরা কিন্তু দেখব। তো একেবারেই যদি সেডিশন বলেন, মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস যদি উনারা ওদিকে যান, সেটা কিন্তু একেবারে পাবলিকলি যাবেন এবং সেটা কিন্তু
আপনার সারা দেশ দেখবে এবং সেটা কিন্তু মানে ভবিষ্যতে যদি কোনো আপনার ক্রিমিনাল প্রসিকিউশন হয়, সেটা সেডিশন এর হোক বা যেটারই হোক, আ ওটার জন্য কিন্তু আপনার কিন্তু এভিডেন্স খুঁজতে হবে না। এভিডেন্স তাদের শপথের মধ্যে থাকবে। এভিডেন্স তাদের অসাংবিধানিক কাজের পার্ট হওয়া, ওটার অংশ হওয়ার মধ্যেই থাকবে। ঠিক আছে? আরেকটা জিনিস আপনাকে আমি বলি, যেমন বললাম না যে কনসিকুয়েন্স অফ আ আ মানে কনসিকুয়েন্স টা কি? যেকোনো শপথের লঙ্ঘন করলে, ব্রিচ করলে। একটা তো সেডিশন। আবার আরেকটা বললাম যেটা, সেটা হচ্ছে মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস। এই ২ টার ক্ষেত্রে দেখেন আপনার ওনারা যদি মানে অল্পের উপর দিয়ে যদি যায়, তাহলে সেটা হবে যেই মুহূর্তে ওনারা মিসকন্ডাক্ট টা করবেন, সেই মুহূর্ত থেকে কিন্তু ওনারা সাংসদ হিসাবে ওনাদের পদও হারাবেন। মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিসের কনসিকুয়েন্স কি? একটা হচ্ছে আপনি পদটা হারাবেন। এই পদটা শূন্য ধরে নেওয়া হবে। যে এই মুহূর্তে তারা ২য় কাজে জড়িত হবেন, যে সংবিধানকে সংস্কারের কাজ, তথাকথিত সংস্কারের কাজে জড়িত হবেন। সেই মুহূর্তে কিন্তু তারা কিন্তু সাংসদ হিসাবে তাদের পদটাও হারানোর অবস্থায় নিজেদেরকে ঠেলে দেবেন। ঠিক আছে? এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়। অ্যা উনারা কিন্তু এরপরে সাংসদ হিসেবে যদি উনারা দায়িত্ব পালনও করেন, সেটা কিন্তু অবৈধ দায়িত্ব বা অবৈধভাবে সেটা দায়িত্ব পালন হবে না। সেটা হবে ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতা দখল। সো এটার এই শপথের সাথে আপনার অনেক ধরনের লিগ্যাল কনসিকুয়েন্স জড়িত কিন্তু। উনারা এই শপথের মাধ্যমে নিজেদেরকে আপনার আ যেটা এই বললাম, বিষয়টা কিন্তু আমাদের কোথাও কোনো আলোচনায় আসেনি। আপনি যে প্রসঙ্গটা আনলেন, ২ টা শপথ এখানে, ওই শপথের কারণে সংবিধান লঙ্ঘনের জন্য সে সংসদ সদস্য হারাতে পারে সে। হ্যাঁ, কারণ আপনার তো শপথের কাজটা কি? শপথের বিষয়টাই হচ্ছে যে আপনি এই আপনি সাংসদ হিসেবে যখন আমরা আগেও দেখেছি আগের সংসদগুলোর ক্ষেত্রে, এবং শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে। উনাদের অঙ্গীকারের একদম একেবারে মূল জায়গাটা হচ্ছে উনারা অঙ্গীকার করেন যে এই সংবিধানকে উনারা প্রটেক্ট করবেন, ডিফেন্ড করবেন, প্রিজার্ভ করবেন। অথচ এই শপথ নিয়ে উনারা যদি সেই সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করেন, সংবিধানের বাইরে গিয়ে, ঠিক আছে? কারণ সংবিধান কিভাবে পাল্টাতে হবে সেটার রোড ম্যাপ বা সেটার ফর্মুলা কিন্তু সংবিধানেই দেওয়া আছে। আপনি যদি এর বাইরে যেয়ে কিছু করতে যান, সেটা হবে অসাংবিধানিক একটা কাজ। আপনি একবারই শপথ নিয়ে, সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে, সেই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলার কাজে কিভাবে জড়িত হন? পারেন না তো করতে। আর এই তথাকথিত জুলাই সনদ, তারপরে এই আপনার এই রেফারেন্ডাম, এবং সেই রেফারেন্ডামের ভিত্তিতে আপনি সেই রেফারেন্ডামের ফর্মুলা যদি ধরে নিলাম, যে ধরে নেই যদি উনারা হ্যাঁ, ইয়ে হবে। আ তো তো সেটা তো পুরাটাই তো আপনি সংবিধানকে মানে একদম খোলনলচে পাল্টে ফেলা একদম। এই অথরিটি উনাদেরকে কে দিল? কোথা থেকে পেল? আর এই বেআইনি ফতোয়া দেওয়ার জন্য আইনমন্ত্রী, আইন উপদেষ্টার কি শাস্তি হতে পারে? এই যে খুব মানে এখন উনি তো একটা তো হচ্ছে বললাম না অল্পের উপরে, অল্পের উপরে উনি যদি সাংসদ হতেন, তাহলে উনি পদটা হারানোর মতো একটা সিচুয়েশন তৈরি হয়। এবং আবার আবার উনি যখন উপদেষ্টা হয়েছেন, ঠিক আছে? উপদেষ্টা হওয়ার সময় কিন্তু একটা শপথ উনিও নিয়েছিলেন। উনি এবং বাকি উপদেষ্টা পরিষদের সবাই। সেটাও কিন্তু ছিল এরকমই একটা শপথ। সেই শপথটাও কিন্তু এই সংবিধানকে প্রিজার্ভ করা, উপদেষ্টা হিসাবে কিন্তু, সাংসদ হিসাবে না। প্রিজার্ভ করা, প্রটেক্ট করা, আপহোল্ড করা। ঠিক আছে? এবং এটাকে ডিফেন্ড করা। এই যে উনারা যেই কাজগুলাতে এতদিন ধরে জড়িত ছিলেন, এই সংবিধানকে পাল্টে ফেলার যেই কাজে, তারপরে এই কাজগুলা তো, এটাও তো আসলে, এটা তো উনার উপদেষ্টাদের পদটা তো একটা পাবলিক অফিস। তার মানে উনারা পাবলিক অফিসে শপথ নিয়েও কিন্তু মিসকন্ডাক্ট করেছেন পাবলিক অফিসে। এটার ফলাফল কি? ফলাফল হচ্ছে, একটা হচ্ছে যে বললাম না অল্পের উপরে হলে শুধু পদটা হারানো, সংসদ হলে আসনটা হারানো, অল্পের উপর দিয়ে গেলে। আর যদি আমরা সিরিয়াসলি ধরি, এটা তো আপনার আ রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন বা ট্রিজন, এবং সেটার জন্য কিন্তু আপনার আ ফৌজদারি প্রসিকিউশন এর সুযোগ সবসময়ই আছে, এবং সেটার কিন্তু কোনো লিমিটেশন নাই। আজকে হোক, ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, এটা কিন্তু করার সুযোগ থাকছে। এই যে সংবিধান লঙ্ঘন, এটা ধরেন আমলারা কি করতে দেবে এই মুহূর্তে? যারা আইন জানে? আহ মানে আমলারা করতে দেবেন কিনা? ইনফেক্ট আসলে সংবিধানকে তো মানে আমলা বলতে আপনি যদি বলেন যে আমাদের দেশের এখন যারা
যে নির্বাহী বিভাগ রাষ্ট্রের, তারা করতে দেবেন কিনা? এটা ডিপেন্ড করছে। এখন নির্বাহী বিভাগ আ তাদেরও তো একটা স্বাধীনতার ব্যাপার আছে। ইভেন ব্যুরোক্রেটদেরও কিন্তু একটা লেভেলের স্বাধীনতা থাকতে হয়। ঠিক আছে? এখন যদি ব্যুরোক্রেটরা যদি ওনাদের আ আমলারা যদি ওনাদের সেই স্বাধীনতাটা যদি ওনারা অ্যাজ এ ব্যুরোক্র্যাট ওটা যদি ওনারা মানে একেবারে বিসর্জন দিয়ে ফেলেন, তাহলে তো আর কোন কথাই নেই। এবং আমরা কিন্তু সেটার লক্ষণগুলো আমরা দেখছি। আপনি খেয়াল করবেন যে এই তথাকথিত গণভোটে আ আপনার হায়ের পক্ষে প্রচারণার জন্য কিন্তু আমলাদেরকে নিয়োগ করা হয়েছে। শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছে। তারপরে তো সরকারের বাইরে গিয়ে আপনার ব্যাংকগুলোকে বলে দেওয়া হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে। পা সে তারপরে আপনার এনজিও গুলোকে বলা হয়েছে। এবং আর এ এই যে আমলারা যে আপনার যেভাবে আপনার এই প্রক্রিয়ার সাথে যে ভোটের প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছে ২ টা ভোট। সাধারণ নির্বাচন আবার অন্যদিকে আপনার গণভোট। আ আপনার ওনারা কিন্তু ডুয়াল ক্যাপাসিটি তে উনারা একজন আমলা হিসাবেও আসছেন। আবার মানে এখন এটা কিন্তু আইডিয়ালি হওয়ার কথা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। নির্বাচন কমিশনটা স্বাধীন হওয়ার কথা ছিল। স্বাধীন মানে কিন্তু শুধু কমিশনটা স্বাধীন না। ভোট বাস্তবায়নের জন্য পুরা মেকানিজম ডাউন দ্য চেইন অফ কমান্ড সবাইকে স্বাধীন করার কথা ছিল। উনারা যে সংস্কারের কথা বলছেন, সেটা যদি উনারা করতে পারতেন গত ১৭ মাসে, তাহলে সেটা হতো সত্যিকারের সংস্কার। উনারা কিন্তু নির্বাচন কমিশনকে স্বাধীন করেনই নাই। উনারা এই নির্বাচন বাস্তবায়নের জন্য পুরোপুরি আমলাদের উপর ডিপেন্ড করছেন। ঠিক আছে? আপনার ডিসি বলেন, ডিসি থেকে শুরু করে রিটার্নিং অফিসার পর্যন্ত সব তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন এর মানুষ, এক্সিকিউটিভ এর মানুষ, নির্বাহী বিভাগের মানুষ। অথচ এটা কিন্তু একটা স্বাধীন নির্বাচন কমিশন যদি আমরা করতে চাইতাম, তাহলে কিন্তু এই ভোট বাস্তবায়নের সাথে, ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে এই জড়িত সবাই কিন্তু একটা আলাদা স্বাধীন অধিদপ্তরের অংশ হতো। নির্বাচন কমিশনের অংশ হতো। ঠিক আছে? এবং তাদের দায়বদ্ধতা শুধুমাত্র নির্বাচন কমিশনারের কাছে থাকতো। ডিসি, এসপি এদের উপর মানে এরা যারা আ এক্সিকিউটিভরা যাদের কাছে দায়বদ্ধ হয় তাদের কাছে থাকতো না। এটা তো ওখানেই তো স্বাধীন না। উনারা তো আসলে অ্যা এবং এটা কিন্তু বলে নেওয়া ভালো, এটা আগেও এরকমই ছিল আমাদের দেশে। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে স্বাধীন করার কথা সবাই বলেছেন। কেউ এটা করেন নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, উনারা তো অনেক বিষয়ে অনেক হম্বিতম্বি করলেন। উনারা তো বললেন অনেক সংস্কার করবেন। তাদের তো করা উচিত ছিল এই সংস্কারটা মূলত। এবং এইটাই ছিল তাদের একমাত্র কাজ আসলে। আর কোন কিছুতে হাত দেওয়া তাদের কাজ ছিল না। তাদের কাজ ছিল নির্বাচনে নির্বাচন একটা দ্রুত দেওয়া এবং যদি কিছু সংস্কার করতে হয়, সে নির্বাচন আ প্রক্রিয়াটাকে সংস্কার করা, নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করা। একদম মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z স্বাধীন করা। একটা একদম এমনভাবে স্বাধীন করা যেন এটা কারো উপর ডিপেন্ডেন্ট না হয়। সরকারের আর কোন দপ্তরের উপর। ওইটাই উনারা করেননি। যেটা উনাদের করণীয় ছিল সেটা তারা করেননি। যেটা তাদের কাজ না, তারা সেসব বিষয়ে নাক গলিয়েছেন। মানে এটাকে আপনি কি বলবেন? মানে আরেকটু মানে আমরা বাচ্চা ছেলেদেরকে বলি না যে পাকনামি করা, এটা হচ্ছে পাকনামি করা আসলে। গণভোটটাকে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে অটোমেটিক আইনে পরিণত হবে বলা হচ্ছে। এটা কি অন্য কোনো মতলব আছে বিপ্লবী সরকার গঠন করা? আ অটোমেটিক আইনে বলেনি, তারা একটা সময় বেঁধে দিয়েছেন। সময়টাও এই মানে আসলে সময়ের ওইটা মধ্যে না হলে না হলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে অটোমেটিক। এটাও এক হুম, ধরনের আপনার এটা ফার্সিক্যাল, ঠিক আছে? এটা একেবারে একটা ফার্স, এটা একটা প্রহসন। আ আপনার যদি তাই করতে হবে তাহলে ১৮০ দিন বসে থাকা কেন? এটা নিয়ে আলাপ আলোচনারই বা কি আছে তাহলে? কারণ এটা তো আলাপ আলোচনাতে আপনার কোন কিছু চেঞ্জ হবে না, কিছু পরিবর্তন হবে না। এক হচ্ছে কাজটা ওনারা যেই কাজটা করতে চাচ্ছেন গণভোটের মাধ্যমে সংবিধান পাল্টানো অসাংবিধানিক, অবৈধ। যে প্রক্রিয়ায় তারা এখন পর্যন্ত কাজটাকে এগিয়ে এনেছেন এটুক পর্যন্ত, সেটা অবৈধ, অসাংবিধানিক। তো এরকম একটা জায়গায় এ এ আমি সেদিন শুনছিলাম আমাদের এক আলোচক বলছিলেন যে এটা হচ্ছে যে আপনার অসাংবিধানিকের উপরেও অসাংবিধানিক। এটা শুধু অসাংবিধানিক না। এটা অসাংবিধানিকের উপরেও অসাংবিধানিক। আবার আইনে একটা কথা আছে আমাদের, সেটাকে আমরা বলি ভয়েড অব ইনিশিও। ভয়েড অ্যাব ইনিশিও মানে হচ্ছে কোন একটা কিছু অবৈধ একদম গোড়া থেকে। এখানে হচ্ছে সেই গোড়া থেকে জিনিসটা অবৈধ। গলদটা হচ্ছে একদম গোড়াতেই। এই সবকিছু কি এরা একটা ইলেক্টেড
রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিচ্ছে? তা তো বটেই, তা তো বটেই। দেখেন, কিছু অনির্বাচিত মানুষ যাদের ম্যান্ডেটটাই প্রশ্নবিদ্ধ। ঠিক আছে? কোনো পরীক্ষিত না। পরীক্ষিত ম্যান্ডেট না। উনারা বলেছেন যে এটা রেজিম চেঞ্জ না, এটা নাকি বিপ্লবী সরকার। এটা কোথায় এই সিদ্ধান্তটা কোথায় হলো? উনারা বললে তো হবে না। এটা তো বিপ্লবী সরকার বলা সেটার একটা সাংবিধানিক একটা এটার একটা কনোটেশন আছে। সেই সাংবিধানিক কনোটেশনটা টেস্টেড হলো কোথায়? পরীক্ষিত হলো কোথায়? উনারা কোন তো এই মামলায় সংবিধানের হয়েছে? অধীনে শপথ নিয়েছেন। বিপ্লবী সরকার হ্যাঁ, তো আর এই সংবিধানের তারপরে অধীনে শপথ নেন না। সেটাও করার ওখানেও একটা কন্ট্রাডিকশন। আপনি খেয়াল করেন ওখানেও কিন্তু কন্ট্রাডিকশন। এবং এজন্যই আপনি দেখবেন যে খুব মানে হা-হুতাশ শুরু করেছিলেন ফরহাদ মাজাররা শুরুতেই। এটা করা ঠিক হয়নি, হয়নি। কিন্তু তারা তো করেছেন। এখন এই এমন কিছু মানুষ যাদের নিজেদের আ বৈধতা প্রশ্নবিদ্ধ, তারা এমন কিছু কাজে জড়িত হলেন যে কাজগুলো আসলে তাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে না, যাদের ক্ষমতা বা ইট ইস তাদের টেরিটরিতে পড়ে না। সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে তারা হচ্ছে অনির্বাচিত। এদের একটা মানুষও কোনো নির্বাচিত মানুষ না। এখন কি হলো? অনির্বাচিত কিছু মানুষ ১ম এ এই আপনার তথাকথিত কি আপনার সংস্কার কমিশন, সরি ঐক্যমত্য কমিশনে বসে তারা একটা জুলাই চার্টার ফেঁদে ফেললেন। ঠিক আছে? ওখানে সেই ঐক্যমত্যটাও প্রশ্নবিদ্ধ। দেশের আপনি সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক শক্তিকে এর বাইরে রেখে আপনি কিসের ঐক্যমত্য করেন? ঠিক আছে? করলেন। তারপরেও করলেন। ঠিক আছে? বলে দিলেন যে এই জিনিসটা হচ্ছে কনসেনসাস, এটা নাকি ঐক্যমত্য। জুলাই চার্টার। এবং সেই চার্টারকে আপনি করলেন কি এবারে এটাকে একটা আইন বানিয়ে এটাকে আপনি একটা ইয়ের দিকে ঠেলে দিলেন যে একটা গণভোটের দিকে ঠেলে দিলেন। সেটা পর্যন্ত আপনার গণভোটের কোনো আপনার কোনো আ বিধানই নেই আমাদের সংবিধানে। সেটাও আপনি হাওয়া থেকে তৈরি করলেন। আবার সেই গণভোটের ভিত্তিতে আপনি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যে নির্বাচিত যারা সাংসদ হবে তাদেরকে পর্যন্ত